আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আজকে আপনাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের 35তম ব্যাচের রেকর্ড ক্লাস। সো কেন রেকর্ড ক্লাস এবং আপনাদের রুটিনটা কি, কোন কোন দিন ক্লাস হবে, কীভাবে ক্লাসের ভিডিওগুলো ডাউনলোড করবেন, কীভাবে ক্লাস করবেন, ক্লাস কীভাবে করলে আপনি উপকৃত হবেন এবং ক্লাস যাতে মিস না হয় সেইভাবে কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে প্রথম 5 মিনিট গুরুত্বপূর্ণ কথা বলবো। এগুলো কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে পুরো কোর্সটা আপনার জন্য বৃথা হয়ে যাবে। আর যদি স্কিপ না করেন আপনার জন্য অনেক কাজে লাগবে এবং এন্ড অফ দ্য কোর্সে গিয়ে আপনি ভালো করতে পারবেন, কারণ প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। সো প্রথম 5 মিনিট, আমি আবার বলছি, প্রথম 5-7 মিনিট এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি। সো প্রথমে আসি আপনাদের গ্রুপে। আপনাদের গ্রুপে যদি আমি আসি, আমি গ্রুপটাতে কীভাবে আসবো, এখান থেকে লিখবো গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস বেস 35, তাই তো? লেখার পরে আমি এই গ্রুপে আসলাম। তার মানে এই গ্রুপটা হচ্ছে আপনার গ্রুপ। এই গ্রুপে কিন্তু সকল ক্লাসগুলো হবে। তো এখানে আসার পরে জয়েন বাটন থেকে আপনি ম্যানেজ নোটিফিকেশন থেকে প্রথমেই অল পোস্ট বাটনটা অন করে দেন। তাহলে কি হবে, এই গ্রুপের কোনো পোস্ট আপনি মিস করবেন না। তারপরে আসেন ফিচারটাকে পিন পোস্ট বলা হয়। পিন পোস্টে পুরা এই কোর্সের কিছু ওভারঅল বিষয় আলোচনা করা আছে। যেমন এখানে বলা আছে আপনাদের 35তম ব্যাচের ক্লাস হবে প্রতি রবিবার রাত 10:30, মঙ্গলবার 10টা, অর্থাৎ আজকে যে মঙ্গলবার 10টা রেকর্ড ক্লাস। অর্থাৎ এই ক্লাসটা রেকর্ড যাচ্ছে, এটা ব্যাকআপ ড্রাইভও পাবেন, একই সাথে এই গ্রুপে পোস্ট করা হবে। আর রবিবার আর বৃহস্পতিবার 10:30 জুমে লাইভ ক্লাস হবে, সেটাও রেকর্ড যাবে। অর্থাৎ জুমেও লাইভ হবে এবং লাইভ শেষে রেকর্ডও পাবেন। আর আজকেটা শুধু জুমে লাইভ না, শুধু রেকর্ড। এটাই হচ্ছে পার্থক্য। আর আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা অন্যান্য ক্লাসের তুলনায়, যেমন অন্যান্য ক্লাস 1 ঘন্টা প্লাস হয়ে গেছে বা 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এবং এই যে মঙ্গলবার যে রেকর্ড ক্লাসগুলো যাবে এগুলো কিন্তু তুলনামূলক ডিউরেশন কম হবে। সো কখনো এটা দেখে জাজ করেন না যে ক্লাস কত মিনিটের হইল। আপনি দেখলেন ক্লাস থেকে কী শিখতে পারলেন, ক্লাসের যে টপিক্সটা আপনি ফুলফিল বুঝতে পারছেন কিনা, সেটা ইম্পর্টেন্ট। সো কখনো টাইম দেখে কিন্তু এই বিষয়গুলো ক্যালকুলেট করবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা বোকামির কাজ। যদি আপনি টাইম দেখে এটাকে জাজ করতে চান, কারণ এখানে লাইভ শুরু হতে হতে আমাদের 10 মিনিট চলে যায়, লাইভে অতিরিক্ত অনেক কথা হয়, শুনতে পাচ্ছেন এটা সেটা, এভাবে কিন্তু মোটামুটি আমাদের অনেকটা সময় এভাবে চলে যাচ্ছে, প্রশ্ন উত্তর পর্ব সহ। তো যার কারণে লাইভের ডিউরেশনটা বেশি হয়। আর এটা যেহেতু একটা গুছানো রেকর্ড ক্লাস, অল্প সময়ে আপনি তুলনামূলকভাবে ওখান থেকে আরও বেশি কিছু শিখতে পারবেন এই রেকর্ড ক্লাস থেকে, সেটা আজকের ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। সো এই পুরো পিন পোস্টটা মন দিয়ে পড়বেন এবং এখানে যে পার্ট 4-এ প্রতিটি ক্লাস নিচে ড্রাইভ লিঙ্কে পাবেন। এই লিঙ্কে ক্লিক করেন, এখানে আপনাদের ফন্ট, তারপর ক্লাস, মকআপ, যত যা কিছু আমি দিব সকল কিছু এই লিঙ্কের মধ্যেই আপনারা পাবেন। এবং এই লিঙ্কটা কিন্তু কাউকে শেয়ার করা যাবে না, এখান থেকে দেওয়া আছে। অর্থাৎ এটা দণ্ডনীয় অপরাধ হবে, কপিরাইটের বাইরে হবে, এটা করা যাবে না। শুধু আপনি ভর্তি হয়েছেন, আপনি একাই দেখবেন। এবং এই ক্লাসগুলো ডাউনলোড করার জন্য রাইট ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলেই আপনি যে ডাউনলোড এনিওয়ে বাটনে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কি করবেন, এই নাম্বারটায় কল করে 24 আওয়ার, আমি আবারও বলছি 24 আওয়ার এনি টাইম, কোনো সংকোচবোধ না। আমাদের সাধারণত কি হয়, একটা সংকোচবোধ কাজ করে যে কী ভাববে, কল দিব, এতবার কল দিব, এতটা বাজে কল দিব, সকালে কল দেবো, বিকালে কল দেবো, এই ভাবনার সময় নেই। ঠিক আছে, আপনি ভর্তি হয়েছেন, এটা আপনার রাইট, এটা আপনার অধিকার। আপনার অধিকারটা কেন আপনি নেবেন না? সো এটা যতবার প্রয়োজন হয়, এটা কিন্তু আমি বারবার ইনশিওর করে, আমি গতানুগতিক মানুষের থেকে ভিন্ন, কারণ হচ্ছে এই হেল্পটা আপনাদের দরকার। সো এখানে সংকোচবোধ বা লজ্জাবোধ থেকে যদি আপনি হেল্প না নেন, সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। এবং আমি কখনোই কিছু বলবো না, বরঞ্চ আপনি যদি মেসেজে হেল্প চান আমার কাছে সেটা বিরক্তকর, বাট আপনি যদি কল করেন 1000বারও, তাতে আমি একটুও বিরক্ত হব না, আমি আপনাকে হেল্প করব। সো আশা করি এটা পুরো কোর্স জুড়ে এবং কোর্স শেষেও যখন আপনার প্রয়োজন, কোনো টাইম লিমিট নেই, এই বিষয়টা মাথায় রাখবেন। সো এখানে আরেকটা প্রসেস দেওয়া আছে, যদি কোনো কারণে আপনি
ব্যাকআপ ভিডিও থেকে ডাউনলোড করতে না পান সেক্ষেত্রে একটা ভিডিও আছে যে স্ন্যাপ2 অ্যাপসের মাধ্যমে কীভাবে ডাউনলোড করতে সেই প্রসেসটা এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করবেন এই ভিডিওটা দেখে, এবং সফটওয়্যার ইনস্টল করতে গিয়েও কোনো হেল্প লাগলে কি অনেকে পোস্ট করেন, অনেকে কমেন্ট করে বলেন যে আমি ইনস্টল করতে পারছি না, প্লিজ হেল্প মি, তাহলে কিন্তু কেউই আপনাকে হেল্প করবে না, কারণ আপনারা সবাই নতুন। আপনাকে যার কাছে গেলে পাওয়া যাবে তাকে জানাইতে হবে, অর্থাৎ আমাকে কল করতে হবে। এবং যদি মনে হয় যে কোনো কিছু আমাকে কী বলা হয় দেখাইতে হবে, মানে ফোনে বুঝাতে পারছেন না, সেক্ষেত্রে আমাকে কি করবেন, এটাই তো আমার আইডি, এই আইডিতে গিয়ে মেসেজ বাটনে ক্লিক করে মেসেজ করবেন। মেসেজ করে আমি দেখি বা না দেখি, মানে মেসেজ করার পরেই আপনি কল দিয়ে বলবেন আমি এই ব্যাচের স্টুডেন্ট, আমার নাম এটা, আমার এটা হেল্প লাগবে, আমি একটা স্ক্রিনশট পাঠিয়েছি, আপনি একটু দেখে আমাকে একটু হেল্প করেন, আমি আপনাদেরকে হেল্প করব। সো আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো গুরুত্বপূর্ণ। এবং বাড়ির কাজ অবশ্যই মেন গ্রুপে, যে মেন গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া আছে, মেন গ্রুপে পোস্ট করবেন। এবং এখানে আবারও মেনশন করা আছে পোস্টটি ভালো করে আবার পড়ুন, অর্থাৎ মন দিয়ে পড়ুন, কোনো কিছু যেন মিস্টেক না করেন। আর এখানে ইউজার নেম কমেন্ট করে আপনাদেরকে চ্যাট গ্রুপে যুক্ত করা হচ্ছে, এবং যারা এই যে ইউজার নেম, শুধু ইউজার নেম, এরকম ইউজার নেম কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মেসেঞ্জার গ্রুপে অনেক কথাবার্তা হবে, সেটা স্বাভাবিক, বাট গুরুত্বপূর্ণ পোস্টগুলো এই গ্রুপে আসবে, অর্থাৎ আপনি এই গ্রুপে অ্যালার্ট থাকবেন। ক্লাসের আগে এই গ্রুপে জুমের লিঙ্ক পোস্ট করা হবে, একই সাথে যদি কোনো কারণে ক্লাস কোনো দিন না হয় সেক্ষেত্রে এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ সকল কিছু ইম্পর্টেন্ট আপডেটগুলো এই গ্রুপে পাবেন। সো এই গ্রুপটাতে আপনি সবসময় অ্যালার্ট থাকার চেষ্টা করবেন এবং অ্যালার্ট থাকতে হবে। সো এই হচ্ছে ওভারঅল আলোচনা। তো আজকের মূল টপিকসে আমরা চলে যাই, তবে এইটাও কিন্তু পার্ট অফ ক্লাস, অর্থাৎ এই বিষয়গুলো আপনার জানা দরকার, বোঝা দরকার। পুরো কোর্সটা আপনি কীভাবে হেল্প নেবেন এবং কীভাবে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়, যেন ক্লাসের রুটিনটা মিস করে না করেন, অর্থাৎ অনেকে রুটিন ভুলে যায়, তারপরে অনেকে কখন কোন দিন ক্লাস হবে সেটা জানে না ঠিকঠাক মতো। সো এগুলোতে গুরুত্ব দেওয়ার জন্য এই কথাগুলো বলা, সেই কথাগুলো স্কিপ যারা করেন নাই, তার মানে এই কথাটা আমার শুনছেন, তাই না? এই কথাগুলো স্কিপ যারা করেন নাই, এখন যদি কেউ এখানে 1 মিনিট স্কিপ করে, 30 সেকেন্ড স্কিপ করে, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা স্কিপ করে ফেলতে পারে, তাই না? সো যারা স্কিপ করেন নাই, আপনাদের এই ফেসবুক গ্রুপে তো এই পোস্টটা যাবে, এখানে একটা পোস্ট যাবে, এরকম করে পোস্টটা যাবে না, সেই পোস্টে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করি নাই। সো যারা আমি এটা নেক্সট ক্লাসে কিন্তু রিভিল করব যে এই কথাটা আমি, যারা করেছেন তারা তো কমেন্ট করে বলে দেবে না, যারা করেন না তারা তো এই কথা জানবেই না আমি এরকম একটা প্রশ্ন করেছি। সো আশা করব কমেন্ট করে আপনাদের জানাবেন যে আমি এই ক্লাসটা 1 সেকেন্ডও স্কিপ করি নাই। আচ্ছা, সো আমরা শুরু করি। সো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি প্রথমে। আজকে আমরা ক্লিপিং মাস্ক এবং মাল্টিপল মাস্কিং এই দুটা বিষয়ে আলোচনা করব। আমরা ফাইল থেকে নিউতে যাচ্ছি এবং এটা পেজ নিব। অ্যাজ ইউজুয়াল ওয়েব ক্লিক করে অ্যাডভান্স মোডের এই অপশনটা যাদের এখানে আছে অফ করে নেবেন, আর যাদের নাই তারা হচ্ছে ভিউ থেকে অ্যালাইন পিক্সেল নামে একটা অপশন টিক মার্ক করা থাকলে টিকটা উঠায় নেবেন। এটা না উঠালে যেটা হয়, আপনার চুম্বকের মধ্যে বিকর্ষণ হয়, যেমন কিছু চুম্বক আকর্ষণ করে আবার বিপরীত মেরুকে বিকর্ষণ করে, অর্থাৎ আপনি একটা শেপ এখানে রাখলেন, অল্টা চেপ আরেকটা রাখলেন, কাছাকাছি রাখতে যাচ্ছেন, দেখবেন যে 1 সুতা পরিমাণ ফাঁকা হয়ে যায় বারবার। এই প্রবলেমটা এই কারণে হয়। সো এটা অনেক ডিপলি বিষয়, পরে বুঝতে পারবেন, এই জন্য আমি জাস্ট এটা নিয়ে বিষয়ে আলোচনা না করলাম। তো আমরা ক্লিপিং মাস্কটা আগে শিখব। ক্লিপিং মাস্কটা কী এবং এটার কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। ক্লিপিং মাস্ক হচ্ছে কোনো একটা অবজেক্টের মধ্যে কিছু একটা আবদ্ধ করা, ক্লিপ করা। হ্যাঁ, যেমন আমি এখান থেকে একটা ধরেন ইলিপস টুল নিলাম, শিফট অল্টা চেপে সিলেকশন টুল, এবং এখান থেকে একটা কালার দিলাম, দেন এই শেপের মধ্যে আমি একটা ছবি ক্লিপ করতে চাই, ছবি আবদ্ধ করতে চাই। আমাদের সাধারণত ছবিগুলো কেমন হয়, ধরুন যে আপনি গুগল থেকে একটা ছবি নিলেন যে নেটওয়ার্ক কোম্পানি, সাপোজ যে নেটওয়ার্ক কোম্পানির কিছু ছবি আপনি দেখলেন, এবং এখান থেকে ধরুন যে এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, এই ছবিটা আপনি
এখানে রাখতে চাচ্ছেন বা এই ছবিটা রাখতে চাচ্ছেন বা এই ছবিটা রাখতে যাচ্ছেন। কপি ইমেজ, দেখেন কপি ইমেজ দিয়ে আমি ছবিটা এখানে কন্ট্রোল ভি ফর ভিক্টোরি আনলাম। আনার পরে একটু খেয়াল করে দেখেন কপি ইমেজ দিয়ে আনার পরে আমাদের পার্থক্যটা কি, উপরের দিকে তাকান, আনইমবেড লেখা। আর এই ছবিটা আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমি ধরেন যে ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে সেভ করে আমি ডেস্কটপ থেকে এটা টেনে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে কোনো ছবি টেনে এভাবে নিয়ে আসলেন। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? আপাতদৃষ্টিতে দুটাই সমান। পার্থক্যটা যদি আমি বলি চোখের দৃষ্টিতে, আপনাদেরকে প্রশ্ন করলে হয়তো বলতেন যে এটাতে ক্রস মার্ক দেওয়া, এটাতে কোনো ক্রস মার্ক দেওয়া নাই, তাই তো? আবার দেখেন এটাতে ক্লিক করলে নিচেটাতে যেটা কপি করে নিয়ে আসছি এটাতে ক্লিক করলে উপরে আনইমবেড, আর উপরেটাতে ক্লিক করলে উপরে ইমবেড। এই ইমবেড আনইমবেড ব্যাপারটা কি, এটা আমাদের অনেক বুঝতে হবে এবং এটা বোঝাটা খুবই জরুরি। যদি আমি এই অবস্থায় ছবিটাকে ধরেন যে এই ছবিটা কোনোটা কম্পিউটারের দোকানের জন্য একটা ব্যানার হিসাবে প্রিন্ট হবে, আমি এই ছবিটা ঠিক এভাবেই ডিজাইন করে এভাবেই আমি এটার মধ্যে আবদ্ধ করে ফেললাম, দিয়ে দিলাম মূল ফাইলটা প্রিন্টিং প্রেসে গিয়ে প্রিন্ট করতে নিয়ে গেলাম। সেক্ষেত্রে কি হবে জানেন, এই ছবিটা যখন ওই প্রিন্টিং প্রেসে কম্পিউটার থেকে ফাইলটা ওপেন করা হবে, আপনার এই মূল ফাইলটা এই ছবিটা নাই হয়ে যাবে, অর্থাৎ এই ছবিটা থাকবে না, কারণ এই ছবিটা আপনি লিঙ্ক আপ করেন নাই। অর্থাৎ আপনি যখন কোনো ছবি নিজের কম্পিউটার থেকে ব্যবহার করছেন সেটা আপনার কম্পিউটারে আছে, যেখানে প্রিন্ট করতে নিয়ে গেছেন সেখানে কিন্তু নাই। সো যার কারণে এই ছবিটা ক্লিক করে এখানে ইমবেড বাটনে ক্লিক করলে দেখেন ক্রস বাটনটা উঠে গেছে এবং একই সাথে এটা লিঙ্ক আপ হয়ে যায়। এমতো অবস্থায় যদি আপনি ফাইলটা পাঠান তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, তাহলে ওখানে আর এই ছবিটা মিসিং হবে না। এবং দেখেন এটা কিন্তু অর্থাৎ কপি করে কোনো কিছু নিয়ে আসলে সেটা অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যায়, আর কম্পিউটার থেকে কোনো কিছু নিয়ে আসলে সেটা লিঙ্ক আপ করতে হয়। এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ কম্পিউটার থেকে যে কোনো ছবি আপনি যখন ব্যবহার করবেন সেটা অবশ্যই ইমবেড করে নেবেন, বা গুগল থেকে কোনো ছবি আগে সেভ করলেন, সেভ করে নিয়ে আসার পরে অবশ্যই ছবিতে ক্লিক করে দেখবেন উপরে কী লেখা, আনইমবেড লেখা থাকলে মনে করবেন যে এটা লিঙ্ক আপ আছে, আর যখন দেখবেন ইমবেড লেখা তার মানে এটা লিঙ্ক আপ নাই এবং ইমবেডে ক্লিক করলে লিঙ্ক আপটা হয়ে যাবে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই ইমবেডটা কেন ইম্পর্টেন্ট। ধরেন আপনি 100 স্টুডেন্টের একটা আইডি কার্ড বানিয়েছেন, 100টা আইডি কার্ড বানিয়েছেন, এখন সবগুলোতে ছবি লাগছে, স্টুডেন্টদের ছবি। এখন সবগুলো ছবি আপনার কম্পিউটারে ছিল এবং কম্পিউটার টেনে টেনে আপনি এরকম করে আইডি কার্ডগুলো বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কোনোটা ছবি ইমবেড করেন নাই। তাহলে ওইখানে গিয়ে কি হবে, সবগুলো আইডি কার্ডের ছবিগুলো মিসিং হয়ে যাবে। তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সো ইমবেড কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা সবসময় মাথায় রাখতে হবে। সো আমরা কীভাবে ক্লিপ করবো, যেমন ছবিটা তো একটা স্কোয়ার সাইজ, তাই না? তো এই ছবিটা স্কোয়ার সাইজ, ছবিটা বৃত্তের মধ্যে আমি আবদ্ধ করব, এটাকে ক্লিপিং মাস্ক বলা হয়। সো এটা করার জন্য প্রথমে ছবিটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ ছবিটা নিচের দিকে নিতে হবে, যার মধ্যে ক্লিপ করব তার নিচে ছবিটা রাখতে হবে। তারপর শিফট হলা চেপে ছোট করি, ছোট করার পরে ছবিটাকে সিলেক্ট করবেন, দেন শিফট চাপবেন, শিফট চেপে উপরে অবজেক্টটা সিলেক্ট করবেন, তাহলে দুটাই সিলেক্টেড। তারপর মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন ছবিটা কিন্তু আবদ্ধ হয়ে গেল। অর্থাৎ এটাকে ক্লিপিং মাস্ক বলা হয়। এখন এই ক্লিপিং মাস্ক করতে গেলে অনেক রকমের সমস্যা হতে পারে, যেমন আমি আপনাদেরকে বুঝাই। ধরেন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল বা একটা সার্কেল শেপ নিয়ে এখান থেকে শিফট হোল্ডার চেপে একটা সার্কেল শেপ নিলাম। নেওয়ার পরে ধরেন যে এই শেপটা অল্টার চেপে এখানে নিয়ে আসি, শিফট হোল্ডার চেপে আরেকটা ছোট করি, এখানে একটা রাখলাম এবং এটাতে কালার চেঞ্জ করে দিচ্ছি। আর উপরের এই বাইরের শেপগুলো আমি কেটে দিতে যাচ্ছি। তো আমরা শেপগুলো শিখেছিলাম লাইন টুল নিয়ে, এখান থেকে একটা লাইন টুল নিব, মানে এটা সেপারেট করতেছি, বাউন্ডারি করছি, যেন যেই অংশটাকে আমি রাখতে চাচ্ছি অতটুকু আমি সেপারেট করলাম। এভাবে সিলেকশন টুল, এভাবে অল সিলেক্ট করব। তারপরে দেখেন শেপ বিল্ডার নিয়ে
অল্টার ধরে এবার টান দিলে কি হবে, ডিলেট হয়ে যাবে। এখন আমি যদি এই শেপের মধ্যে ক্লিক করতে চাই, অর্থাৎ এই শেপটার মধ্যে এরকমভাবে ক্লিক করতে, অর্থাৎ শুধু বৃত্ত না, যে কোনো শেপের মধ্যে আপনি ছবি ক্লিক করতে পারেন। আপনি যদি চান যে আঁকা বাঁকা পেন টুল যাই এরকম করে আঁকা বাঁকা একটা শেপ নেবেন, তার মধ্যে ছবি রাখবেন, হ্যাঁ রাখতে পারবেন। আমি ডিলিট করে দিলাম এটা। এখন এই ছবিটা আবার কি করব, এখানে নিচের দিকে আছে, শিফট ওয়ালা চেপে ছোট করব, দেন কি করব, ছবিটা সিলেক্ট, শিফট চেপে উপরে অবজেক্টটা সিলেক্ট, দেন রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, সুন্দর মতো হয়ে গেল। আবার ছবিটাকে যদি আমি পরিবর্তন করতে চাই, যে এই ছবিটা আমি চাচ্ছি না, বাট সেম পজিশনে নতুন ছবি দিতে চাচ্ছি, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ করে ফেলবো, বের করে ফেলবো, রিলিজ করে বাইরে একটা ক্লিক করব, ডিসিলেক্ট হবে, তারপর ছবিটা ক্লিক করে ডিলিট করে দিব। তারপর অবজেক্টটা দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, কন্ট্রোল ওয়াই দিলেই দেখতে পারবেন। এই দেখেন অবজেক্টটা দেখা যাচ্ছে, ক্লিক করেন, দেখেন ফিল স্টকে কালার নাই, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ যখন ক্লিপিং মাস্ক থেকে আবার রিলিজ করে ফেলেন তখন কালারটা নাই হয়ে যায়, এই জন্য আবার একটা কালার দিতে হয়, দিয়ে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসেন, এই তো চলে আসলো। এখন আপনি ধরেন যে গুগল থেকে গিয়ে নতুন একটা ছবি নিয়ে আসবেন, সে ফর এক্সাম্পল নতুন আরেকটা ছবি আমি নিয়ে আসতেছি, এই ছবিটা আমি দিব কপি ইমেজ, দেন এখানে কন্ট্রোল ভি, ইমবেড করতে হবে না, তার মানে আনইমবেড লেখা, অর্থাৎ কপি করে নিয়ে আসলে ইমবেড করতে হয় না, এটা অটোমেটিক ইমবেড হয়। শিফট ওয়ালা চেপে ছোটো করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তারপরে আবার কি করব, শিফট ওয়ালা চেপে একটু বড় করব, অবজেক্ট সিলেক্ট, অর্থাৎ যে কোনো একটা আগে, এমন কোনো কথা নেই যে উপর নিচেরটা আগে ধরতে হবে উপরটা পরে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। অর্থাৎ এইখান থেকে ক্লিক করেন এটা, দেন শিফট চেপে ইমেজটা ক্লিক করেন, দেন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলেই হয়ে যাবে ক্লিপিং মাস্ক। এখন এটা গেল, ধরেন যে আপনি এই শেপটার মধ্যে আরেকটা ক্লিক করবেন এবং শুধু এই শেপটা না, এই শেপের মধ্যে একটা স্টক কালার বাড়াই দিবেন, স্টক কালারটা ধরেন যে হলুদ কালার, কথার কথা। এখন এই ছবির মধ্যে ক্লিক করবেন এবং কালার বাইরের এই বর্ডারটাও থাকবে, এমন করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি এইখানে ছবি নিয়ে আসেন, তাতে কি হবে, তাতে হবে না, আমি দেখাচ্ছি। এইখান থেকে কপি ইমেজ, কন্ট্রোল ভি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট ওয়ালা চেপে ছোট করব, আবার আগের নিয়ম, ছবিটা ক্লিক, শিফট চেপে অবজেক্ট ক্লিক, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, কিন্তু আমার বর্ডার তো থাকলো না, বর্ডার তো চলে গেল, তাই না, কন্ট্রোল জেড। তাহলে আমি কি করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা আসলাম, এটা বাহির করি। এখানে আমি যেটা করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, অর্থাৎ যখন আমি স্ট্রোক ব্যবহার করব তখন আমাদের এক্সপ্যান্ড করে স্ট্রোকটাকে ভাঙতে হবে। দেখেন ফিল স্ট্রোক টিকমার্ক করা, আমি ভেঙে একাকার হয়ে যাবে, ওকে। এখন দেখেন স্ট্রোকের মধ্যে কোনো কালার নেই, আলাদা হয়ে গেছে। দেন এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, তারপর এটা একটা শেপ, এটাকে সরান, দেখেন এটা আরেকটা শেপ, দুইটা আলাদা শেপ হয়ে গেছে, কন্ট্রোল জেড। এখন এমতো অবস্থায় যদি আমরা কাজ করি, অর্থাৎ ইমেজটা সিলেক্ট, শিফট চেপে উপরে অবজেক্টটা সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, তাহলে আমার বর্ডারটাও থাকবে, ছবিটাও ক্লিপ হবে। অর্থাৎ বর্ডার সহ ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। অর্থাৎ এটা যে কোনো বর্ডার আপনি রাখতে চাচ্ছেন, স্টক রাখতে চাচ্ছেন, সেইভাবে আপনি এভাবে ক্লিপিং মাস্ক করবেন। এখন এই ক্লিপিং মাস্কের কিছু এক্সাম্পল আপনাদেরকে বলি, যেমন ফ্লায়ার দেখেন, ফ্লায়ার ডিজাইনের মধ্যে প্রচুর, যে কোনো ডিজাইন, শুধু ফ্লায়ার না, সকল ডিজাইনের মধ্যে ক্লিপিং মাস্ক আছে। যেমন এখানে দেখেন, এখানে শেপটা কি, একটা ষষ্ঠভুজ আকৃতির শেপ, একটা মানুষের ছবি ক্লিপিং মাস্ক করা, অর্থাৎ কি করা হয়েছে, আমি যদি এটাকে সরাই, যেমন এই শেপটাকে আমি আর্টবোর্ড টুলস ক্লিক করে এটা লম্বা করে দিই। এখন এখানে এইখান থেকে পলিগন টুল লেফট ক্লিক, 6 সাইড দিয়ে ওকে, সিলেকশন টুল শিফট ওয়ালা চেপে বড় করতে হবে এবং এটাকে এভাবে ঘুরাই দেন, শিফট চেপে ঘুরাই দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই কর্নারগুলো হালকা একটু রাউন্ড করেন, তাহলে ওরকম শেপটা হবে, দেখেন ওরকম শেপটা হবে। এই শেপটা কি উপরে ডান দিকে বেশি বের করে ফেলা হয়েছে,
তার মানে আমরাও কিন্তু এই শেপটাকে এভাবে সিলেকশন টুল চেপে বার করে ফেলতে পারি এভাবে। তারপর আগের মতো কী করবো, লাইন টুল নিয়ে এভাবে টান দিব, এভাবে টান দিব, তারপর সিলেক্ট করব, এভাবে অল সিলেক্ট, শেপ বিল্ডার দিয়ে আমরা কি করব, অলটা চেপে ডিলিট করে দেব। তারপরে আমাদের যে কোনো ছবি কি করতে পারি, ক্লিপ করতে পারি। অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো একটা ছবি নিয়ে আসি, পুরাতন কোনো একটা ছবি আমি এখান থেকে টেনে নিয়ে আসলাম, আর ছবিটা আনার পরে আমাকে ইমবেড করতে হচ্ছে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। সো একটা পুরাতন ছবি ব্যবহার করলাম মানে জাস্ট দেখানোর জন্য। সিলেক্ট করে শিফট চেপে উপরে ক্লিক, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই দেখেন ওরকমভাবে কিন্তু ওই ছবিটার মধ্যে ক্লিপ হয়ে গেল। অর্থাৎ এই ক্লিপিং মাস্কটা কতটা ইম্পর্টেন্ট দেখেন। সকল ডিজাইন, এই যে ডিজাইনগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসগুলোতে, আস্তে আস্তে এই বিষয়গুলো আপনার খুব সহজে বুঝতে পারবেন। দেখেন সবগুলোতেই কিন্তু এই ক্লিপিং মাস্ক না আছে, সবগুলোতেই আছে। দেখেন যে বৃত্তের মধ্যে, অর্থাৎ এই ক্লিপিং মাস্ক ছাড়া আপনি কোনো ডিজাইন কল্পনা করতে পারবেন না। দেখেন যে এখানে তিনটা শেপ নিয়ে তিনটার মধ্যে তিনটা ছবি ক্লিপ করা। অর্থাৎ আপনি যত ডিজাইন দেখবেন ক্লিপিং মাস্ক ছাড়া কোনো ডিজাইন আপনি দেখবেন না। এই দেখেন এখানে বর্ডার সহ, আবার এখানে আরও একটা ছোট্ট করে বৃত্ত দেওয়া হয়েছে। অর্থাৎ ক্লিপিং মাস্ক ছাড়া আপনি কল্পনাই করতে পারবেন না যে কোনো ডিজাইন। তো তার মানে ক্লিপিং মাস্কটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, এবং ক্লিপিং মাস্ক মাল্টিপল মাস্কিং এই দুইটা বিষয় যদি ভালো করে বোঝেন তাহলে আপনার অর্ধেক কাজ সহজ হয়ে যাবে। এখন মাল্টিপল মাস্কিংটা আবার কি? মাল্টিপল মাস্কিংটা হচ্ছে যেমন এখানে আমি একটা শেপের মধ্যে একটা ছবি ক্লিপ করছি, বাট যদি ব্যাপারটা এমন হয় যে আমি ধরেন যে এখান থেকে পলিগন টুল নিলাম, লেফট ক্লিক, 6 সাইড, ওকে, সিলেকশন টুল, একটা কালার দিচ্ছি, এটাকে এভাবে ঘুরাই দিলাম শিফট চেপে, একটু বড় করি। আচ্ছা, আমরা আরেকটা আর্টবোর্ড নিই, অর্থাৎ আর্টবোর্ড টুলস ক্লিক করে অল্টার চেপে একটা নতুন আর্টবোর্ড নিলাম, এগুলো ডিলিট করে দিই। সরি, শুধু এগুলো ডিলিট করব। আর এই শেপটাকে এই একটা নিলাম, অল্টার চেপে আরেকটা কপি করি, তারপর এই দুটাকে ধরে অল্টার চেপে আবার এইখানে কপি করি, তারপর আবার এই চারটাকে ধরে অল্টার চেপে এইখানে এই কোনাকুনি বসাই, তারপরে আবার এগুলোকে ধরে অল্টার চেপে, আচ্ছা এখানে লাইনটা আছে ওই যে একটু আগে আমরা নিয়েছিলাম যে লাইন কাটার জন্য, সেই লাইনটা, এইগুলো লাইন কিন্তু ডিস্টার্ব করে অনেক সময়, ধরে আমি অল্টার চেপে আবার এইখানে দিলাম, এখানে ডাবল হয়ে গেছে, ডিলিট করে দিলাম একটা। সো এভাবে আমরা কি করতে পারি, অল্টার চেপে এখানে, অল্টার চেপে কন্ট্রোল জেড, অল্টার চেপে এখানে, অর্থাৎ এভাবে আপনি অনেকগুলো শেপ নিলেন, বাট একটা ছবি ক্লিপ করবেন। অর্থাৎ ওই একটা ছবি, আমরা যদি একটু এখানে যাই, যে এখানে যে কোনো একটা ছবি আমরা ক্লিপ করতে চাচ্ছি, যে এই ছবিটা আমি এই ছবিটা রাইট ক্লিক করে কপি ইমেজ দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন এভাবে নিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আমাদের কি ক্লিপিং মাসের নিয়ম কি, এভাবে অল সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস, কিন্তু না, দেখেন একটা অবজেক্টের মধ্যে শুধু ক্লিপ হয়েছে, বাকিগুলোতে হয় নাই। কন্ট্রোল জেড, তাহলে কি করতে পারি? এখন অনেকে ভাবতে পারেন যে গ্রুপ করতে পারি, ধরেন যে অনেকে চিন্তা যে সিলেক্ট করেন, কন্ট্রোল জিতে গ্রুপ করেন, গ্রুপ করার পর তারপরে আমি এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস করি, দেখেন হবে না, একটা তাহলে না, কন্ট্রোল জেড। তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা আমি আনগ্রুপ করি, আনগ্রুপ মানে সবগুলো আলাদা আলাদা, দেন অল সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনাকে যে কম্পাউন্ড পাথ করার পরে আপনি যদি ক্লিপিং মাস করেন তাহলে হবে। অর্থাৎ কম্পাউন্ড পাথ করলে এটা গ্রুপের মতো একটা হয়ে যায়, দেখেন একটা হয়ে গেছে। এখন আমি ছবিটা নিচে রাখবো, এখন মানে কম্পাউন্ড পাথ করার পরে ক্লিপিং মাসের নিয়মে ক্লিপ করব, এতটুকুই কাজ। এখন সিলেক্ট করি, শিফট চেপে এই অবজেক্ট ক্লিক করি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই দেখেন এই অবজেক্টগুলোর মধ্যে কত সুন্দর করে ডিজাইন হয়ে গেছে। এটা দিয়ে এরকম কিন্তু অনেক ডিজাইন আছে। এখন সমস্যা যেটা, যে এই যে বাহিরে অবজেক্টগুলো, এটা কি করব? এখন এগুলো আবার অনেকে লাইন টুল দিয়ে কাটতে চেষ্টা করে,
এভাবে লাইন টুল দিয়ে এভাবে লাইন টুল নিয়ে কাটার চেষ্টা করে, ধরেন যে লাইন টুল নিলেন, দেন এভাবে সিলেক্ট করেন, শেপ বিল্ডার নিলেন, নিয়ে এভাবে টান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কাটে না তো, কারণ ছবি কাটা যাবে না, ছবি কাটা যাবে না। তাহলে আমাদের ছবির নিয়ম কি? ছবির নিয়ম সবসময় ক্লিপিং ম্যাচ, অর্থাৎ আপনি এখানে ক্লিপিং ম্যাচ করেছেন, আবারও ক্লিপিং ম্যাচ করতে পারবেন, যতবার খুশি ততবারই করতে পারবেন। অর্থাৎ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব এভাবে, ঠিক এতটুকু, একটা কালার দিই, কালার দিতে হয় না, বাট জাস্ট কালার দিলাম দেখার জন্য। অর্থাৎ আমি যতটুকু এরিয়ার মধ্যে চাচ্ছি, যতটুকু চাচ্ছি না অতটুকু, বা যতটুকু চাচ্ছি অতটুকু শুধু সিলেক্ট করলাম। আর তখন মনে করেন যে এটা অবজেক্ট আর নিচেটা ছবি, এরকম মনে করেন। ঠিক ছবিটা ক্লিক করেন, শিফট চেপে অবজেক্টটা ক্লিক করেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক করেন, দেখেন ওইটা কিন্তু বাদ হয়ে গেল। সো যেহেতু রেকর্ডেড, আপনারা একটু টেনে টেনে দেখলে মানে সহজেই ধরতে পারবেন, খুব কঠিন না কিছু। আবার একটা সমস্যা আপনাদের হবে, যে সমস্যাটা আমি আপনাদেরকে একটু আলোচনা করতে চাই। যেমন আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল বা একটা সার্কেল নিলেন, এই সার্কেলটা নিয়ে আমরা একটু আগে কী করেছিলাম, যে লাইন টুল দিয়ে কেটে ফেলেছিলাম, তাই তো? লাইন টুল দিয়ে এভাবে কেটে ফেলেছিলাম, তারপরে এভাবে অল সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারটা নিয়ে অলটা চেপে টান দিলেই কেটে যাচ্ছে। এখন আমি মাঝে মাঝে দেখেন এরকম দেখিয়েছিলাম যে আমি একটা অবজেক্ট নিলাম, একটা কালার দিলাম যে কোনো, আবার এখানে আমি একটা ছবি কপি করে নিয়ে আসি কন্ট্রোল ভি দিয়ে, এই ছবিটার মধ্যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে আমি ক্লিপ করবো। সেক্ষেত্রে আমি একটা দৌড়ে শিফট চেপে এভাবে ধরতে পারি, বাট আবার কাজটা সহজ করার জন্য এবার টেনে সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পার্টিকুলার শেপগুলোকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলেও কিন্তু হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। বাট আমি এখানে এই প্রসেসটা ফলো করি, টেনে ধরি, অর্থাৎ নিচে ছবি উপরে অবজেক্ট এভাবে টেনে ধরলাম, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, কিন্তু হবে না, আমি আগে বললাম হবে না, দেখেন হয়নি। সো এই ধরনের সমস্যা আপনাদের হতে পারে। কেন হবে? হওয়ার কারণটা হচ্ছে আমরা যখন অবজেক্টগুলো কাটলাম, কাটার পরে আমাদের কিন্তু যে অতিরিক্ত অনেকগুলো লাইন আছে, কন্ট্রোল ওয়াই দিলে আমরা দেখতে পাবো, এই দেখেন এখানে একটা লাইন আছে, এই যে একটা লাইন এখানেও আছে, দেখেন এই যে লাইনগুলো, এই লাইনগুলো আপনাকে ডিস্টার্ব করছে। এই লাইনগুলো ক্লিক করে করে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসেন, দেখেন কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে আসতেছেন, এই যে এইখানের দিকে তাকাবেন, এখানে এই ব্যাকে ক্লিক করবেন, ব্যাক বাটনে, তারপরে কন্ট্রোল ওয়াই দেন, চলে আসবে। এখন আমরা যদি সিলেক্ট করে এভাবে টেনে দেই, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এবার হবে। সো কী সমস্যা হতে পারে এবং কিভাবে কাজগুলো করবেন ইন ডিটেলস কিন্তু আলোচনা করে দিয়েছি, কারণ যেহেতু প্রশ্ন উত্তর পর্বটা নাই, যেন আপনাদের প্রশ্নগুলো নিজেরাই এভাবে উত্তরগুলো পেয়ে যান, সেই কারণে কিন্তু এই বিষয়গুলো একদম ভেঙে বললাম। এবং এই দুইটা টপিকস ভালো করে শিখবেন। নেক্সট ক্লাসে আমরা এই দুটো টপিকস নিয়ে আরও এগিয়ে যাব, কারণ সামনের ক্লাসগুলোতে আমরা ডিজাইন প্রিন্সিপাল শিখব। তো সেখানে ডিজাইন প্রিন্সিপাল শেখার জন্য এই দুটো টপিকস খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জন্য এই দুটো টপিকস ভালো করে বুঝবেন। এবং তারপরও এই যে এত আলোচনা করার পরও যদি বুঝতে অসুবিধা হয়, ধরুন যে কোনো জায়গায় আটকায় গেলেন, বুঝতে পারছেন না, সমস্যা, সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি ওই অবস্থায় আপনি কম্পিউটারের সামনে বসিয়ে আপনি আমাকে হেল্পলাইনে কল দিবেন এবং আপনার প্রবলেমটা গুছিয়ে বলবেন। অথবা স্নিপিং টুল নেন, নিয়ে এভাবে আপনি নিউতে ক্লিক করে এবার যতটুকু দরকার ধরার পর ধরেন যে এই সমস্যা আপনার এখানে, সাপোজ এটা মার্ক করলেন যে আমার এই সমস্যা এইখানে, এটা মার্ক করে ছবিটা এখান থেকে সেভ করতে পারবেন, কম্পিউটার যে কোনো জায়গায় সেভ করেন, যে আপনি ধরেন ডেস্কটপে সেভ করলেন, যে টেস্ট দিয়ে সেভ দিলেন। তারপর এই ছবিটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দেন, পাঠানোর পরে কল দেন হেল্পলাইনে, তাহলে আরও সুবিধা হবে। অর্থাৎ আপনার পার্টিকুলার প্রবলেমটা আমি খুব সহজে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী সমাধান করতে পারবো। সো আশা করি ক্লাসটি উপভোগ করেছেন এবং যে দুটো টপিকস ক্লিপিং মাস্ক, মাল্টিপল মাস্কিং এবং শেপ বিল্ডার নিয়ে কাটাকাটির প্রসেসগুলো আরেকটু আলোচনা করলাম, সামনে আরও আলোচনা করব। তো
এতটুকু বুঝতে পেরেছেন কিনা জানাবেন, এবং যে প্রশ্নটা ক্লাসের 7 মিনিটের মধ্যে করেছিলাম সেই প্রশ্নটার উত্তর দিবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।